হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মঈন রাসেল ফ্রম আরএমজি এ টু জেড। আজকে আমরা শিখব কিভাবে আমরা ইপিবিতে রিনিউয়াল করব অনলাইনের মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করব। সেই ব্রাউজারে আমরা ইপিবির যেই প্রস্তাবিত যেই ওয়েবসাইট আছে বা ওনাদের যেই প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মে জয়েন করব। সেটা হচ্ছে ems.epb.gov.bd। এটা লিখে আমরা সার্চ দিব। সার্চ দেওয়ার পরে যে ইন্টারফেস আসবে সেখানে আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিব, দিয়ে আমরা লগ ইন করবো। লগ ইন করার পর আমাদের ইএমএস এর ভিতরে আমরা ঢুকে যাব। সেখানে আমাদের কোম্পানির নাম সহ থাকবে। আমরা রিনিউয়ালের জন্য প্রথমে অ্যাপ্লাই ফর রিনিউয়ালে ক্লিক করব। অ্যাপ্লাই ফর রিনিউয়ালে ক্লিক করার পর আমাদেরকে দিতে হবে যে আমরা কত বছরের জন্য রিনিউ করতে চাই। সেটা আমরা 1 বছর থেকে 4 বছর পর্যন্ত আমরা সিলেক্ট করতে পারবো। তো আমি বেসিক্যালি 1 বছরের জন্যই করি, সেজন্য আমি 1 বছর সিলেক্ট করে সেখানে আমি কন্টিনিউতে ক্লিক করলাম। দেন আমার দ্বিতীয় পেজ চলে আসবে। সেখানে আমাদের রিনিউয়ালের যে অপশন আছে সেই রিনিউয়ালের অপশনে ক্লিক করার পর একটি নতুন পেজ চলে আসবে, যেই পেজে পর্যাপ্ত ইনফরমেশান আমাকে সাবমিট করতে হবে। সেখানে আমাকে সবগুলো ডকুমেন্ট স্ক্যান করে আগে থেকেই রাখতে হবে। আমার যত লাইসেন্স আছে সবগুলি স্ক্যান করে স্ক্যান ভার্সন আমাদের পিডিএফ বা জেপিজি ভার্সনে আমাকে স্ক্যান করে রাখতে হবে। আর হচ্ছে আমার যে ইনফরমেশনগুলি লাগবে সেগুলি আমি আগে থেকেই সেভ করে রেখেছি এবং আমার কোম্পানির জন্য সেগুলি আমি ইয়েলো মার্ক করে রেখেছি আমার কাজের সুবিধার জন্য। আমি সেখান থেকে আমি ডেটা পিক করব। তো প্রথম আমার এখানে টিন নাম্বারটি দিতে হবে। আমি সেখানে টিন নাম্বারটি কপি করে নিয়ে এসেছি, সেটা এখানে দিয়ে দিলাম। কিন্তু দেওয়ার পরে আমি দেখলাম যে সেখানে একটু সমস্যা হচ্ছে, একটা স্পেস ছিল বিধায়। তো সেটা আমি রিমুভ করে দেওয়ার সাথে সাথে সেটা হয়ে গেছে। তারপরে আমি বিন নাম্বারটা কপি করব। বিন নাম্বার কপি করার পর এখানে কপি পেস্ট করে দিলাম। তারপরে র্যাক্স নাম্বারটাও আমি যথারীতি আমার আগের থেকে সিলেক্ট করা ছিল সেখান থেকে আমি কাট করে বা কপি করে এখানে পেস্ট করে দিলাম। এরপর আমার অ্যাড্রেস, আমার ডিস্ট্রিক্ট, আমার ইমেল অ্যাড্রেস, থানা সহ যেখানে যে প্রয়োজনীয় ইনফরমেশনগুলি দরকার আমি সেখানে আস্তে আস্তে ফিল আপ করতে থাকলাম। এখানে আমার মোবাইল নাম্বারটা এবং যদি আমার কোনো ওয়েবসাইট থাকে কোম্পানির, সেই ওয়েবসাইটটা আমি দিয়ে দিব। আমাদের কোম্পানির একটি ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট www.wapparels.com। দেন আমি কপি ফ্রম ফাইল, আমি আগের ইনফরমেশানটা সেম কপি করে দিয়ে দিলাম। দেওয়ার পর আমার যে ইনফরমেশানটুকু দরকার সেটা হচ্ছে আমার এইচএস কোডগুলি জানা লাগবে, যে আমি যে এইচএস কোডগুলি ফিল আপ করবো। সেই জন্য আমি আমাদের যে এক্সিস্টিং যেই র্যাক্স করি আমরা, র্যাক্সের জন্য যে এক্সপোর্ট ট্র্যাকার, সেখানে আমি ঢুকে গেলাম। সেখানে আমি দেখে আসলাম যে আমার কতটি এইচএস কোড সেখানে সংযুক্ত আছে এবং সেই অনুযায়ী আমি এখানে এইচএস কোডগুলি সিরিয়ালি লিখব। লেখার পরে সেটা ডিটেলস চলে আসবে। আমি সেখানে প্লাসে ক্লিক করার সাথে সাথে আমার এখানে সেটা নিয়ে নেবে। এভাবে আমি পর্যায়ক্রমে আমার এইচএস কোডগুলি একটার পর একটা করে অ্যাড করতে থাকলাম। তো এভাবে আমার যে আমাদের ফ্যাক্টরিটা বেসিকলি হচ্ছে নিট এবং ওভেন, আমরা দুইটারই কাজ করি। তো প্রথমে আমরা নিটের যে এইচএস কোডগুলি আমার ইপিবিতে এনলিস্ট করা আছে সেগুলো আমি এখানে সংযুক্ত করতে থাকলাম। এরপর হচ্ছে আমার নিট আইটেম শেষ হওয়ার পরে আমার যে ওভেন আইটেমগুলি আছে সেগুলি আমি দিব। তো আমি আবার গিয়ে দেখে আসি যে আমার ওভেন আইটেমের জন্য আমার কোন কোন এইচএস কোডগুলি র্যাক্সে সংযুক্ত করা আছে। তো সেখানে হচ্ছে ওভেনের কোডগুলি হচ্ছে 620 থেকে শুরু। তো 6201 থেকে শুরু করে আমার এখানে 6214 পর্যন্ত আছে। তো মাঝখান দিয়ে শুধু 6213টা নেই, অর্থাৎ আমার 6201 থেকে শুরু করে 14 পর্যন্ত আমি ইনক্লুড করব, শুধুমাত্র 6213 সেটা বাদ দিয়ে। এভাবে আমি পর্যায়ক্রমে একটার পর একটা দিতে থাকলাম। দেখেন, জাস্ট কিছু করতে হবে না, শুধু আমার 6201 আছে। তারপর আমি 1টাকে মুছে 2 দিব, প্লাসে ক্লিক করব, সেটা অ্যাটাচ হয়ে যাবে। আবার 2 এর জায়গায় 3 দিব,
এভাবে আমি পর্যায়ক্রমে একটার পর একটা আমার 6204 যেটা আমি সর্বশেষ এন্ট্রি দিয়েছি সেটাও আমার এখানে লিস্টে চলে আসছে। আমি একবার চেক করে নিচ্ছি। চেক করে নেওয়ার পরে আমি ফাইনালি সেভ দিব। সেভ দেওয়ার পর সেভ হয়ে গেল আমার এখানে এইচএস কোডগুলি। এরপর আমাকে এবার ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্ট আপলোডের জন্য প্রথমে আমাকে এক্সপোর্টারের ফটো, যেটা আমাদের এমডি স্যার আমাদের এক্সপোর্টার হিসেবে এখানে আছেন, আমি এমডি স্যারের ছবিটা আগেই স্ক্যান করে রেখে দিয়েছিলাম, সেটাকে আমি আপলোড করে দিলাম। এরপর হচ্ছে আমাদের ট্রেড লাইসেন্স। প্রথম আমাকে ট্রেড লাইসেন্স নাম্বারটা দিতে হবে। ট্রেড লাইসেন্স নাম্বার আমি আগে থেকেই সেভ করে রেখেছিলাম, সেখান থেকে আমি কপি করে যথারীতি এখানে এনে পেস্ট করে দিলাম এবং ট্রেড লাইসেন্সের যে এক্সপায়ার ডেট সেটাও আমি ক্যালেন্ডারের মাধ্যমে খুঁজে আমার এক্সপায়ার ডেটটা সিলেক্ট করে দিলাম। দেন আমার ডকুমেন্ট আপলোডের পালা। আমি ট্রেড লাইসেন্সের যে স্ক্যান করা আমার যে ডকুমেন্টটা আছে সেটা আমি এখানে অ্যাটাচ করে দিলাম। হয়ে গেছে আমার ট্রেড লাইসেন্সের অ্যাটাচ করা। দেন অটোমেটিকলি তারপরে যে ডকুমেন্টটি ইআরসি ফাইল সেটা চলে আসলো। তো আমি আমার ইআরসি নাম্বারটা কপি করে নিয়ে আসব। কপি করার পর আমার ইএমএস সিস্টেমে আমি যথারীতি আমার ইআরসি নাম্বারটা পেস্ট করে দিলাম এবং আগের মতোই ক্যালেন্ডার থেকে খুঁজে আমার যে ইআরসির এক্সপাইরেশন ডেট জুন 30, 2025 সেটা সিলেক্ট করে দিলাম এবং অ্যাটাচে ক্লিক করে দিয়ে আমার ইআরসিটা আমি অ্যাটাচ করে ইপিবি ইএমএসে আমি নিয়ে নিলাম। এরপর হচ্ছে আমার অ্যাসোসিয়েশন সার্টিফিকেট। সেম একই পদ্ধতিতে সবগুলি। প্রথমে অ্যাসোসিয়েশন নাম্বারটা নিব। অ্যাসোসিয়েশন হচ্ছে বিজিএমএ আমার অ্যাসোসিয়েশন নাম্বার প্লাস হচ্ছে আমার যে সার্টিফিকেশান সেই সার্টিফিকেশানের এক্সপাইরেশন ডেট, সেই এক্সপাইরেশন ডেটটা হচ্ছে 31 ডিসেম্বর, সেটা আমি সিলেক্ট করে দিলাম এবং অ্যাসোসিয়েশনের যে সার্টিফিকেটটা সেটা আমি অ্যাটাচ করে ফেললাম। তারপর চলে আসলাম আমার ভ্যাটের অন্য নাম হচ্ছে বিন। আমি আমার বিন নাম্বারটা নিয়ে এলাম। তারপরে বিনের যেহেতু কোনো নির্দিষ্ট কোনো এক্সপায়ার ডেট নেই, তাও আমি জুনের 30 তারিখ সিলেক্ট করে রাখলাম, যেহেতু এখানে একটা ক্যালেন্ডারে একটা ডেট দেওয়া লাগবে, সেটা দিলাম এবং আমি আমার বিন সার্টিফিকেটটা ইনক্লুড করে দিলাম। তারপরে টিন নাম্বার আমি আগে একবার দিয়েছি, সেজন্য এখানে টিন নাম্বারটি আর চাইনি, জাস্ট হচ্ছে একটা ডেট দিতে হচ্ছে এবং সার্টিফিকেটটা আমি ইনক্লুড করে দিলাম। এরপর হচ্ছে ফায়ার লাইসেন্সটা ম্যান্ডেটরি ছিল। তার আগে দুইটা জিনিস ছিল, সেটা বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স, সেটা ম্যান্ডেটরি ছিল না, বিদেশে সেটা স্কিপ করে গিয়েছে। তো আমি সেটা দিতে চাই, যেহেতু আমার সেটা আছে আমি সেটা নিয়ে আসলাম। বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সটা, সেটার বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সের নাম, এক্সপাইরেশন ডেট এবং বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স সেটা আমি অ্যাটাচ করে দিলাম। তারপরে হচ্ছে ফায়ার লাইসেন্স নাম্বারটা আমি কপি করে নিচ্ছি, সেটা পেস্ট করে দিলাম। ফায়ার লাইসেন্সের এক্সপাইরেশন ডেট সেটা হচ্ছে আমার জুন 30, 2025 সিলেক্ট করে দিলাম এবং ফাইনালি যেই ফায়ার লাইসেন্সের যে ডকুমেন্টটা আছে সেটা আমি অ্যাটাচ করে দিলাম। এরপরে হচ্ছে বিআইডিএ ইপিজেড টেক্সটাইল রেজিস্ট্রেশন। তো এর ভিতরে আমার হচ্ছে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ফায়ার পলিসি। আমি ফায়ার পলিসিটা ইনক্লুড করতে চাচ্ছি। আমি ফায়ার ইন্স্যুরেন্স যেটাকে বলি আমরা, সেটার ইন্স্যুরেন্স নাম্বারটা, ডেট এবং সেই ডকুমেন্টটা আমরা আমার ফোল্ডার থেকে আমি অ্যাটাচ করে দিলাম। এরপর হচ্ছে ওয়ার্কার গ্রুপ ইন্স্যুরেন্স, যেটা আমাদের বিজিএমএতে করতে হয়, সেই গ্রুপ ইন্স্যুরেন্স নাম্বারটা আমার এখানে অ্যাটাচ করা ছিল না, নাম্বারটা দেওয়া ছিল না, আমি আবার নিয়ে আসলাম। সেই নাম্বারটা আমি বসিয়ে দিলাম, ডেটটা বসিয়ে দিচ্ছি, আমার
ওয়ার্কার গ্রুপ ইন্স্যুরেন্সের এক্সপায়ারেশন ডেটটা বসিয়ে দিলাম এবং আমি আমার সার্টিফিকেটটাও এখানে ওপেন করে দিলাম, অ্যাটাচ হয়ে গেল। এরপরে বিআইডি এর যেটা আমার বিআইডি এর জায়গায় আমি বোর্ড অফ ইনভেস্টমেন্টের যে সার্টিফিকেশনটা আছে আমাদের, সেটা আমি অ্যাটাচ করে দিলাম। এরপর এখানে দেখছি আমি আমার ইনকর্পোরেশন সার্টিফিকেটটা আমাকে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন যেটা, সেখানে আমাকে ইনক্লুড করে দিতে হচ্ছে। আমি সেটা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনটা ইনক্লুড করে দিয়েছি। দেন হচ্ছে আমার রেন্ট এগ্রিমেন্ট, বিল্ডিং ডিজাইন, যেগুলি আমার স্ক্যান করা আছে সেগুলি দিয়ে দিচ্ছি। এনরোলমেন্ট সার্টিফিকেট হচ্ছে ইপিবির গত বছরে যে সার্টিফিকেটটা ছিল সেটা, যেটা এক্সপায়ার্ড হয়ে গেছে, সেটাও আমি অ্যাটাচ করে দিলাম। দেওয়ার পর হচ্ছে আমার একটু চেকিংয়ের বিষয়, যে আমি আমার সবগুলি ডকুমেন্ট ঠিকমতো এন্ট্রি দিয়েছি কিনা এবং সবগুলি ডেটা এখানে ঠিকমতো এন্ট্রি হয়েছে কিনা সেটা একটু চেক করে দেখলাম। আমার এইচএস কোডগুলি সঠিক মতো আসছে কিনা, যদি কোনো এইচএস কোড বাদ পড়ে থাকে তাহলে সেটাকে আমাকে এখানে ইনক্লুড করে দিতে হবে। আমি সেজন্য ফাইনালি একবার চেক দিয়ে নিচ্ছি যে কোনো এইচএস কোড বাদ পড়ে গেল কিনা। না, দেখতে পাচ্ছি যে এখানে কোনো এইচএস কোড আমার বাদ নাই, তো আমি ফাইনালি সেভ দিয়ে ফেললাম। সেভ দেওয়ার পরে আমার পেমেন্টে যেতে হবে। এর ভিতরে হচ্ছে আমি একটু আমার ডকুমেন্টগুলো যেটা আপলোড দিয়েছি সেটাও একটু চেক করে নিচ্ছি। অনেক সময় দেখা যাচ্ছে যে ডকুমেন্ট আপলোড দেওয়ার পরে ডকুমেন্টগুলি আসে না আসার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে ফরম্যাটটা ঠিক নাও থাকতে পারে। অনেক সময় সঠিক ফরম্যাটে যদি আমি আপলোড না দিই তাহলে হচ্ছে আমার ডকুমেন্টটা এখানে শো করতে একটু সমস্যা হতে পারে। সেই জন্য আমি জাস্ট একটু চেকিং দিয়ে দিচ্ছি এবং আমি যে ডকুমেন্টের নাম, সেই নামের সাথে সঠিক ডকুমেন্ট আপলোড দিয়েছি কিনা সেটাও একটা চেকিংয়ের ব্যাপার আছে। অনেক সময় দেখা যাচ্ছে যে আমি ফায়ার লাইসেন্সে ক্লিক করলাম কিন্তু ডকুমেন্ট দিয়ে দিলাম ফায়ার ইন্স্যুরেন্স, এরকম হয়ে যেতে পারে অনেক সময়। অথবা আমার ভ্যাটের জায়গায় আমি টিন সার্টিফিকেটটা দিয়ে দিলাম। তো সেটা চেকিং শেষ। এখন আমি ফাইনালি আবার সিলেক্ট করে দিব যে আমি কত দিনের জন্য আমার ইপিবির রিনিউয়াল চাই। তো সেটা হচ্ছে 1 বছর। দেওয়ার পরে আমার যে ইপিবিতে থেকে আমি যে পে স্লিপটা কেটে নিয়ে এসেছি, ইপিবির যেই রিনিউয়ালের যেই ফি 3000 টাকা প্লাস 450 টাকা ভ্যাট সহ, সেটার জন্য আমাকে যে পে স্লিপ দিয়েছে সেটা আমি এখানে পে স্লিপ নাম্বারটা ইনক্লুড করে দিলাম। দিয়ে আমি সাবমিটে ক্লিক করলাম, কিন্তু আমার এখানে সাবমিশন নিচ্ছে না। তারপর আমি দেখলাম যে আমার যে রিনিউয়ালের অপশন সেখানে একটু ঝামেলা ছিল। সেখানে আমি প্রথমে যে 2 সিলেক্ট করেছিলাম সেজন্য এটা হয়েছিল। এখানে টোটাল ইয়ার অফ ভ্যালু 2 দেখাচ্ছে, এখানেই আমার ভুলটা হয়েছে। তো সেজন্য আমি যেই ইপিবির যেই কনসার্ন পারসন, এখানে দেখাচ্ছে যে 2 ইয়ার্স। তো 2 ইয়ার্সের জন্য হওয়াতে আমি যেহেতু ইপিবিতে পেমেন্ট আমি নিয়েছি হচ্ছে 1 বছরের জন্য, কিন্তু আমার এখানে 2 বছরের জন্য আমি সিলেক্ট করে ফেলেছিলাম। সেজন্য আমি আমার ইপিবিতে যে আমার কনসার্ন পারসন যিনি আমাকে সাপোর্ট দিয়ে থাকেন, ইপিবি সাইফুল ভাই, তাকে ফোন করেছি এবং তিনি তখন সেটা ইনস্ট্যান্ট আমার এটা ঠিক করে দিয়েছে। ঠিক করে দেওয়ার পর আমি যথারীতি আমার সেই 1 বছরের পে স্লিপটা নাম্বারটা ইনক্লুড করে সাবমিট দিয়েছি। দেখুন সেভ সাকসেসফুলি হয়ে গিয়েছে। তার মানে আমার ইপিবি রিনিউয়ালের সমস্ত প্রসেসিং আমার পক্ষ থেকে যতটুকু করার সেটা এখন কমপ্লিট। দেন আমি সেই কপিটা, কমপ্লিশনের পেমেন্ট ডিটেলসের কপিটা আমি প্রিন্ট দিয়ে রাখবো। সেখানে আমি কাগজে প্রিন্ট না করে পিডিএফ প্রিন্ট করে আমার ডেস্কটপে বা আমার কম্পিউটারে, যেখানে আমার যে ফোল্ডারটাতে আমি কাজ করছিলাম সেখানে আমি একটা পিডিএফ ফাইল হিসাবে কপি করে সেখানে আমি সেভ করে রাখলাম। আমি নাম দিয়ে দিলাম ইপিবি রিনিউয়াল পেমেন্ট কনফার্মেশন। এরপর আমি দেখব যে আসলে আমি যতক্ষণ যে কাজগুলো করলাম সেটা এখন কি অবস্থায় আছে। তো সেজন্য আমি রিনিউয়ালে ক্লিক করলাম এবং দেখলাম যে সেটা এখন ডিরেক্টর ডেস্কে চলে গিয়েছে আমার অ্যাপ্লিকেশনটা।
এখন ডিরেক্টর ডেস্ক থেকে পরবর্তীতে দেখা যাবে যে সেটা এক ধাপ করে আগাবে। এটা আমার গত বছরের রিনিউয়ালেরটা আমি কিভাবে পেয়েছি সেটার একটা স্ক্রিনশট আমি রেখে দিয়েছিলাম, সেটা দেখাচ্ছি। এডি ডেস্কে যাবে, ডিরেক্টর ডেস্ক থেকে এডি ডেস্কে যাবে, সেখান থেকে এনরোলমেন্ট এক্সিকিউটিভ ডেস্কে যাবে, সেখান থেকে আবার এডি ডেস্কে ফেরত আসবে, সেখান থেকে ফাইল ফুট আপ হয়ে আবার ডিরেক্টর ডেস্কে যাবে, সেখান থেকে ফাইনালি অ্যাপ্রুভড হয়ে চলে আসবে। দেন আপনি সার্টিফিকেশনের জন্য যোগ্য হয়ে গেলেন এবং সেখান থেকে আপনি সার্টিফিকেশনটা নিয়ে নিলেন। যারা ইতোমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে আবার, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই।